রনি ভাই একটা সুন্দর কথা বলেছেন যে উনি বেয়াদবদের সাথে বসে না। তো মুশকিলটা কোথায় দেখেন, বেয়াদবের সাথে যদি না বসে এরা বেয়াদবি করার লোকও পাবে না। এরা যে বেয়াদব কেউ বুঝবে না। শুধু সেই কারণে আমি মাঝে মাঝে কিছু চিহ্নিত বেয়াদবের সাথে গিয়ে বসি, এবং এই বেয়াদবরা যখন বেয়াদবি করে আমি তখন হাসি চুপ করে থাকি, মাঝে মধ্যে হঠাৎ একদিন ধমকাই। কারণ ওদেরকে মনে করিয়ে দিতে হয় যে আমরা কিন্তু ধমক দেওয়া ভুলে যাই নাই, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সরি নাই, আমরা এরকম করলে হঠাৎ ধমক দেবো, এই জায়গাটা আমরা নিয়ে যাই। কিন্তু এই যে বেয়াদবরা যে বেয়াদবি করছে আজকে, এই বেয়াদবি চোখের সামনে হচ্ছে না, সে বেয়াদবি বন্ধ করার জন্য কিছু করা হয়েছে? উল্টা আমরা বেয়াদবদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি। এই জাতির বেয়াদবি নিতে হবে, কারণ তারা বেয়াদবদেরকে ভোট দিয়ে সংসদে পাঠান। এরকম আছে না? ওপেন বেয়াদবি করেছে, সেরকম লোকজন দাঁড়ায় নাই, ভোট পায় নাই, ভবিষ্যতে পাবে। আপনি যখন এগুলা করবেন তখন আপনি তার ফলাফল নেবেন না। আপনি কাটা বৃক্ষ, কাটা ফলের বৃক্ষ, যে মানে কাটাযুক্ত ফলের বৃক্ষ আর কি, সেটা আপনি বপন করবেন, আপনি সেটাকে নিচে সার দিবেন, আর ফলের কাটা আপনি সহ্য করবেন না? একটা ছোটবেলা আমাদের একটা কবিতা ছিল, ওইটা ভাব সম্প্রসারণ করতে দিত। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। মানে পৃথিবীতে দুঃখ ছাড়া সুখ লাভ করা যায় না। যেসব কাটা ফল বানিয়েছেন, যেসব বাপ মায়েরা এসব বেয়াদব ছেলে মেয়েকে জন্ম দিয়েছেন, এখন আপনাদের ছেলে মেয়েদের বেয়াদবের চোখের সামনে দেখেন, আনন্দ পাচ্ছেন না? তুষার ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। এই যে সীমান্তে যে পুশিনের ঘটনাটি ঘটছে, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং এর মধ্যে সীমান্তে ঝুঁকিপূর্ণ ৭০টি স্থান চিহ্নিত করেছে বিজিবি। বাংলাদেশের আর কি করার আছে এই পুশিন ঠেকানোর? এটাই করার আছে, কারণ বাংলাদেশ প্রথমত তার সীমান্ত রক্ষী যে বাহিনী রয়েছে, সেই সীমান্ত রক্ষায় তারা সচেতন থাকবেন, এবং যাতে কেউ অন্যায়ভাবে শুধুমাত্র সন্দেহ কিংবা অভিযোগের ভিত্তিতে এইভাবে লোকজনকে পুশিন করে দিতে পারে, এটা যাতে না পারে সেটা তারা করবেন। এটা তারা অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ, তাদের চোখে এইভাবে পুশিন করা কঠিনই হবে বলে আমার ধারণা। তবে এই আচরণটা খুবই অবন্ধুসুলভ এবং এই আচরণটা অন্যায়। আমি মনে করি এই পুরো আচরণের বিপরীতে বাংলাদেশের আন্তর্জাতিক মহলেও একটা মতামত তৈরি করার চেষ্টা করা উচিত। কেননা বাংলাদেশের মতো দেশে এক পাশ দিয়ে রোহিঙ্গারা ঢুকবে, আরেক পাশ দিয়ে ভারতীয়দেরকে ঢুকিয়ে দেওয়া হবে, এইটা তো বাংলাদেশের জন্য আসলে অত্যন্ত দুঃখজনক এবং এক ধরনের মনে করি যে এক ধরনের অ্যাগ্রেসিভ তৎপরতা, আগ্রাসী তৎপরতা, এটা ঠিক হচ্ছে না। এবং ভারতের এই আচরণ আসলে যেটি করবে সেটি হচ্ছে বাংলাদেশে যে ভারত বিরোধী রাজনীতির যে বিষয়টি রয়েছে সেটিকে আরো শক্তিশালী করে তুলবে, এবং ভারতের বিরুদ্ধে এক ধরনের অকারণ জনমত তৈরি হবে, যেটা আদতে বৃহৎ প্রতিবেশীর জন্য ভালো না। কেননা সবসময় এটা মনে রাখতে হয় যে মানে বৃহৎ প্রতিবেশীর অন্য পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গে যে ধরনের সম্পর্ক থাকা উচিত, এই ধরনের আচরণ করলে আসলে সেই সম্পর্ক থাকবে না, এবং না থাকলে আমি মনে করি না যেটা ভারতের জন্য মঙ্গলজনক হবে। একদিকে তারা সুসম্পর্কের বার্তা দিচ্ছে, অন্যদিকে তাদের এই চরিত্র। এর আগে আমরা আলোচনা করলাম, রনি ভাই বলছিলেন যে সীমান্তে কুমির ছেড়ে দেয়া, বিষাক্ত সাপ ছেড়ে দেয়া, এখন আবার পুশিন। আমার কেন জানি মনে হয় যে ভারতের মানে ভিতরের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটা প্যারাডাইম শিফট হয়েছে, এবং ভারতের মধ্যে এই যে এক ধরনের উগ্রবাদী হিন্দু জাতীয়তাবাদ জেগে ওঠা, এই যে গরুর মাংস সহ নানান ধরনের বিষয়ে মুসলিম সহ অন্য ধর্মাবলম্বীদেরকে আক্রমণ করা। গরুর মাংস কিন্তু শুধু মুসলিমরা খায় না, ক্রিশ্চিয়ানরাও খায়, তো এবং অন্যান্য বহু ধর্মাবলম্বী আছে ভারতে, তারাও খান, অনেক হিন্দুরাও গো মাংস ভক্ষণ করে। ফলে এই গোমাংসের বিরুদ্ধে যে এক ধরনের তৎপরতা চালিয়ে মানুষজনকে উত্তেজিত করে তোলা, তারপরে যেটা মুসলমানরা বা অন্য ধর্মাবলম্বীরা নিষিদ্ধ মনে করেন সেইগুলি দিয়ে তাদেরকে আক্রমণ করা, যেমন শোনা যাচ্ছে যে শুকরের রক্ত, শুকরের মাংস, শুকরের মাথা নিক্ষেপ করা হচ্ছে, এরকম এসেছে, আমি ফেসবুকে দেখেছি, সত্য মিথ্যা জানি না। তো যদি এইগুলি হয় তাহলে ভারতে যারা সংখ্যালঘু তারা নিরাপত্তাহীন বোধ করবেন। এটা বোধ করলে তাদের মানে তাদের অভ্যন্তরীণ যে অবস্থা সেটা খুব একটা সুখকর থাকবে না। আমার কাছে কেন জানি মনে হয় রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক যে আদর্শ, রাজনৈতিক যে উদ্দেশ্য কিংবা রাজনৈতিক লক্ষ্য, সেইগুলি দিয়ে মানুষকে আর মুগ্ধ করতে পারছেন না, এবং তাদের নিজস্ব এই দুর্বলতার কারণে তারা মানুষকে তাদের কাজ কর্ম, সততা, নিষ্ঠা কিংবা পরিশ্রম, ত্যাগ দিয়ে মুগ্ধ না করে তারা কতগুলি ধনী, পুঁজিপতি এবং নানান ধরনের গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার জন্য তাদের অর্থে কিংবা তাদের পক্ষপাতে অথবা তাদের পৃষ্ঠপোষকতায় তারা এমন রাজনীতি তৈরি করছেন যে রাজনীতি আসলে উগ্রতার মধ্যে দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু এই উগ্র রাজনীতি বেশি দিন টিকে থাকে না, কেননা উগ্র রাজনীতির সবচেয়ে বড় ক্ষতির শিকার নিজেরাই হয় যারা উগ্র থাকেন। এক পর্যায়ে যখন তাদের সন্তান, পরবর্তী প্রজন্ম, তাদের আত্মীয় স্বজন তারাই উগ্রতায় আক্রান্ত হবেন, তখন তারা বুঝবেন মানে নগর পুড়লে দেবালয় আসলে নিরাপদ থাকে না। ফলে বাংলাদেশ কিংবা অন্যান্য পার্শ্ববর্তী দেশের সঙ্গে তারা যদি সম্পর্ক খারাপ করেন,
তাদের নিজস্ব অবস্থাও কিন্তু আসলে ভালো থাকবে না। এটা বুঝতে পারার ক্ষমতা আমি মনে করি ভারতে বহু মানুষের রয়েছে, কারণ তারা শিক্ষাগত দিক থেকে বা সংস্কৃতিগত দিক থেকে অনেক অগ্রসর একটি দেশ। কিন্তু এরকম একটা দেশে যে এই ধরনের রাজনীতি বা এই ধরনের নীতি তারা অবলম্বন করছেন, এইটা আসলে গ্রহণযোগ্য না। এতে তারা ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক যেভাবে আপনি দেখবেন যে আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে কানাডা এবং মেক্সিকোর সঙ্গে খারাপ আচরণ করে। তো বৃহৎ রাষ্ট্র যখন খারাপ আচরণ করে তখন আসলে সে একা হয়ে পড়ে এবং সে একাকিত্ব পরে তাকে দুর্বল করে ফেলে। জি, রনি ভাই, শেষে বৃহৎ রাষ্ট্র যদি খারাপ আচরণ করে তখন সে একা হয়ে পড়ে। এই পর্যায়ে সীমান্তের যে সংকট, এই সংকট মোকাবেলার জন্য সতর্ক অবস্থান ছাড়া এবং কূটনৈতিক প্রচেষ্টা ছাড়া আর কিছু করার কি সুযোগ আছে বা কোনো অস্ত্র আছে হাতে? আছে। আমাদের যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন আছে এগুলো দিয়ে ফাঁকা গুলি করা যেতে পারে। যারা পুশিং করার চেষ্টা করবে তাদের পায়ে গুলি করা যেতে পারে। ওরা তো আমাদেরকে সরাসরি বুকের উপর গুলি করে, আমাদের যারা লোকজন আছে। তা আমরা একটু ভদ্রতা দেখিয়ে ওদের পায়ে গুলি করতে পারি বা এমনভাবে গুলি করতে পারি ওদের এখানে কানের কাছ দিয়ে চলে যাবে, কানটা ছিদ্র হয়ে যাবে। এর জন্যই তো আসলে আমরা এই বিজেপিকে এত অর্থ দিয়ে টাকা দিয়ে এই কাজগুলো করেছি। এবং আমরা যে কাজটা করছি আমাদের সীমান্তে, আগে যখন বিডিআর ছিল তারা যে সময়টিতে এরকম যাকে বলা হয় দেশপ্রেম দেখিয়েছে, সাহস দেখিয়েছে, শক্তি দেখিয়েছে, তখন ভারতের যে বিএসএফ তারা সবসময় লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এবং এটা আজকে নয়, ধরুন ওদের সঙ্গে আমার সেই 1947 থেকে এই সীমান্ত বিরোধ যখনই যেখানে চলেছে, আমরা যখন রুখে দাঁড়িয়েছি আমাদের সঙ্গে আসলে ওরা কখনোই পারে নাই। এগুলো একটা। 2 নম্বর হলো যে এখন ভারত যা কিছুই করছে এটা বর্তমান সরকারের জন্য এটা একটা আশীর্বাদ। আমাদের দেশে একটা সমস্যা আছে, অনেকগুলো সমস্যা এই মুহূর্তে, কিন্তু আমরা এই সমস্যাগুলো থেকে যদি নিজেদেরকে এই মুহূর্তে রক্ষা করার কোনো দিক থেকে রক্ষা করার কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে সীমান্তের এই উত্তেজনা, সেই উত্তেজনায় আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমাদের সরকার এরা ভারতের বিরুদ্ধে যত সফলতা দেখাবে, যত যাকে বলা হয় বীরত্ব দেখাবে, মুহূর্তের মধ্যে আমাদের জনগণ কারোর পেটে ভাত নেই, বিদ্যুতের দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল, বা গ্রামে আজকে 7 দিন যাবত কারেন্ট নেই কোথাও, এগুলো মানুষ চিন্তাই করবেন না। আমাদের বিজেপি যে ওখানে ভারতের লোকজনকে আচ্ছা মতো মানে একটা পিটুনি দিয়েছে, পিটুনি দিয়ে যে ওদেরকে তাড়িয়ে দিতে পেরেছে, এটা বাংলার জনগণ নাচতে থাকবে। এবং তারেক রহমান সাহেব যিনি আছেন বর্তমান প্রধানমন্ত্রী বলবে যে না, বহু বছর পরে আমরা ইস্যু ডাইভারশনের কথা বলছি। এটা ইস্যু ডাইভার্সন না, এটা মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন। মূলত এটা আমার কাছে যেটা ভারত যে কারণেই করুক না কেন, আলটিমেটলি আমি দ্বিতীয় পার্টে আর একটা আলোচনা করব, অনেক সময় একটা ন্যাচারাল জাস্টিস আছে। মানে আপনার ইচ্ছার বিরুদ্ধে অনেক ঘটনা ঘটে প্রকৃতিগতভাবে। কখনো কতগুলো টার্মস আছে, যেমন আমরা বলি না সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, ডায়মন্ড জুবলি, 25 বছর, 50 বছর, 100 বছর। আবার বলি আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই 1000 বছর, প্রত্যেকটা এই সময়টার মধ্যে সার্কেল, অর্থাৎ 25, 50, 100 বছর আর 1000 বছর, গ্রহ নক্ষত্র পরিবর্তিত হয়ে যায়, কক্ষপথে কিছু ঘটনা ঘটে, প্রকৃতিতে পৃথিবীতে ঘটনা ঘটে, মহাকাশে ঘটনা ঘটে, জমিনে কিছু ঘটনা ঘটে। এবং এটা আমাদের এই উপমহাদেশে কী ঘটেছে, এই আপনার সাথে উনি যখন আলোচনা করছিল তখন আমার মাথায় এলো। তো প্রথম পার্টে যেটা বলে নিই সেটা হলো যে আমার যতটুকু আমি জানি যে দিল্লির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো ছিল না। আচ্ছা, তারেক রহমান সাহেবের সাথে আমরা শুনেছিলাম ভালো সম্পর্ক আছে, কিন্তু এখন ভাবসাব দেখে মনে হচ্ছে একেবারেই ভালো সম্পর্ক নয়। কিন্তু ইউনূস সাহেবকে কোঅপারেশন না করার কারণে সেই সরকারের পতন হয়েছে, বিকজ এর কোনো পলিটিক্যাল উইং ছিল না। কিন্তু বিএনপি একটা বড় দল, তার একটা অনেক পলিটিক্যাল উইংস রয়েছে। ফলে কি হলো, এই যে ভারত যে অসহযোগিতাগুলো করছে এটাকে পলিটিক্যালি ক্যাপিটালাইজ করার মতো স্লোগান আছে, তাদের লোক আছে, মিছিল মিটিং করা আছে, এমনকি ফারাক্কা কনফারেন্স করার, ফারাক্কা মার্চ করার, আর অনেক জিনিসগুলো পলিটিক্যাল, যেটাকে পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বলা, যেটা বিএনপির হাতে আছে। ফলে এই যে ভারত সীমান্তে শুভেন্দু যা কিছু করছে, আসামে যা কিছু হচ্ছে, ত্রিপুরাতে যা কিছু হচ্ছে, মণিপুরে যা হচ্ছে, পুরো জিনিসটি আসলে এই বর্তমান সরকারকে শক্তিশালী করবে এবং আওয়ামী লীগের কপাল পোড়াবে। আওয়ামী লীগের কপাল পোড়াবার কারণে যখনই এরকম ঘটনাগুলো ঘটবে তখনই সবাই বলবে যে দেখো আমাদের এই তারেক রহমান সরকার কত বীর, এখন ভারতের লোকজন আর এদিকে চোখ তুলে তাকাতে পারে না। আর আওয়ামী লীগ যেমন আর কী ছিল, এ তো সীমান্ত খালি করে দিয়েছে, অমুক খেলানি হত্যাকাণ্ড হয়েছে, অমুক হয়েছে, অমুক হয়েছে, কুমার আমল ডাজ নট। ওই দেখা গেলো খালেদা জিয়ার আমলে যে ঘটনাগুলো হয়েছে ওইগুলো সবাই বলবে যেগুলো শেখ হাসিনার জামানাত হয়েছে, বাংলাদেশ দিয়ে দিয়েছিল, রেল দিয়ে দিয়েছিল,
বাংলাদেশে এসে যেখানে সেখানে সেনাবাহিনীর অফিসে বসে থাকতো, সেখানে তাদের অফিস ছিল। আর এখন তারেক রহমান সাহেব দেখো কী যে অবস্থা, তারা নিয়ে গান হবে, কবিতা হবে, জারি সারি হবে। আপনি দেখবেন যে মানুষের পেটে যে ভাত নাই কিন্তু তার আনন্দে লাফাচ্ছে। এই কাজটা দিল্লি এবং কলকাতা বুঝে হোক না বুঝে হোক তারা এই কাজটা করছে, গেল এক। 2 নম্বরে যেটা আমি বলছিলাম যে ওই যে আগে প্রথম বললাম যে আমাদের সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, হ্যাঁ, প্লাটিনাম জুবলি এগুলো থাকে। তো 1926, এটা হলো 2026, আজ থেকে 100 বছর আগে কি হয়েছিল? আমাদের টোটাল এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সাম্প্রদায়িক দাঙ্গাটা হয়েছিল 1926 সনে। সেটা কোথায়? এই কলকাতাতে। এবং দেখুন এখন পশ্চিমবঙ্গের যে রাজনীতি, তার সঙ্গে আসাম, ত্রিপুরা এবং আমাদের এই বাংলাদেশ সব মিলিয়ে এই সাম্প্রদায়িক যে দাঙ্গাটা, যেটা আমাদের তুষার ভাই বললেন, এই দাঙ্গাটা তৈরি করার জন্য যে পক্ষগুলো কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে, ব্রেন কাজ করছে। একটা যুদ্ধ হয়ে গেছে সিপাহী বিপ্লবের কারণে। এই কারণ হলো যে বন্দুকের কার্তুজ, সেই কার্তুজের মধ্যে বলা হলো শুয়োরের চর্বি আছে আর গরুর চর্বি আছে, এটা মুখ দিয়ে কামড় দিয়ে খুলতে হবে। এজন্য এই সিপাহী বিপ্লব হয়ে গেল ইংরেজদের বিরুদ্ধে, এবং যার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই দেশ থেকে চলে যেতে হলো। ঠিক সেম প্রবলেম মানে যাকে বলে আরও ওয়াইডার রেঞ্জে, আরও বিধ্বংসী রূপে আমাদের এই সময়টাতে চলে আসছে। হিন্দু মুসলিমের যে দাঙ্গাটা আপনার এখানে যা, তার চেয়ে বাংলাদেশে আমরা খুব রাজার হালে আছি, কিচ্ছু নাই আমাদের চেয়ে। কিন্তু পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেখানে মানে 1926 সনের তুলনায় 2026 সনে আরও বেশি উত্তপ্ত হয়ে আছে। এবং ভারতের মুসলমানরা 35 কোটি মুসলমান এখন ভারতে। এই 35 কোটি মুসলমানদের সাথে বাংলাদেশের যদি 18 কোটি মুসলমানের মধ্যে অন্ততপক্ষে 16 কোটি মুসলমান ধরেন, ওদিকে পাকিস্তানে যদি ধরেন আরও 22 কোটি পার্শ্ববর্তী, আরও শ্রীলঙ্কা, নেপাল, অন্যান্য দেশে মিলিয়ে এই যে বিশাল জনগোষ্ঠী, একটু সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সম্মিলিত শক্তি কি করবে? এই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাকে ভারত থেকে আলাদা করে ফেলবে। এতে কেউ তাদের রক্ষা করতে পারবে না। এই গেল এই যে শতাব্দীর, অর্থাৎ 1926 সনে কলকাতাতে যে সাম্প্রদায়িক দাঙ্গা হলো, সেই দাঙ্গার ভিত্তিতে দুটো রাষ্ট্র, অর্থাৎ পাকিস্তান এবং ভারত, দুটো রাষ্ট্র আলাদা হয়ে গেল। এবং সেই দাঙ্গার ভিত্তিতেই কিন্তু এই যে আমাদের যে বাংলার আজকের যে অবস্থা, পশ্চিমবঙ্গ দুটো বাংলা আলাদা হয়ে গেল ওই একটা দাঙ্গার কারণে। মানে এই বাঙালি যদি একত্র থাকে তাহলে বল্লভভাই প্যাটেলটা, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, তারা এই ভারতকে নেতৃত্ব দেবে উত্তর ভারত থেকে কিংবা দক্ষিণ ভারত থেকে, এরা সম্ভবই না। বিকজ কংগ্রেসের পুরো নেতৃত্বটা সেই 1887 সন থেকে পুরো নেতৃত্বটা ছিল পশ্চিমবঙ্গের হাতে। তো যার জন্য তারা বাংলাটা ভেঙে দিল। এটা হলো 26-এর ঘটনা। এখন আর একটা ঘটনা বলি। এখন ধরুন ভারতের যে নেতৃত্বটা দেখেন, সেটা হলো দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য, যেখানে ওরা বলে শিবাজিরাও, মানে শিবাজির বাবা। আমরা যে বলি যে বিভিন্ন সময়টাতে ওই যে বর্গী এলো দেশে, সেই বর্গী এলো দেশে। তো এই পুরো যে বর্গী, শিবাজি, যা কিছু বা যেগুলোকে এখন নরেন্দ্র মোদী মার্কেটিং করছে, হিন্দুইজমটা, এটার যে শুরুটা হয়েছিল যে জায়গা থেকে, গুজরাট থেকে, দাক্ষিণাত্য থেকে। আচ্ছা, এই দাক্ষিণাত্যের একজন সম্রাট ছিলেন, চোল রাজবংশ ছিল, রাজা ছিলেন রাজেন্দ্র। আজ থেকে 1000 বছর আগে, 1000 বছর আগে এই দক্ষিণ ভারতের রাজেন্দ্র 1026 খ্রিস্টাব্দে, সে প্রথম, ইতিহাসের এই প্রথম, মানে সবসময় দিল্লি থেকে, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে আমরা সবসময় দাক্ষিণাত্য আক্রমণ করেছি। এই প্রথম ওখান থেকে তারা আক্রমণ করে এই বাংলা কলকাতা পর্যন্ত চলে আসছিল। কেন আসছিল জানেন? এই গঙ্গার পানি দখল করার জন্য, আজ থেকে 1000 বছর আগে। ফলে আপনি দেখেন এই যে গ্রহণ নক্ষত্র 2026 সনকে ভারতের সামগ্রিক রাজনীতিতে ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার ক্ষেত্রে, ভারতের উত্তর ভারতের রাজনীতি, দক্ষিণ ভারতের রাজনীতি, বাংলা, বিহার, উড়িষ্যার রাজনীতি, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এই যে একটা আমাদের 1000 বছরের যে কৃষ্টি এবং কালচার, এটাকে এরকম একটা সমীকরণে নিয়ে আসছে। পান থেকে চুন খসলে সঙ্গে সঙ্গে প্লেট আলাদা হয়ে যাবে। আপনি জানেন তো একটা সময় মহাসাগরীয় প্লেটে অস্ট্রেলিয়া আমাদের সাথে ছিল, এই ভারতের সাথে কিন্তু অস্ট্রেলিয়া ছিল। তো এরকম একটা ভূমিকম্প হলো, আলাদা হয়ে সে অস্ট্রেলিয়া দূরে দূরে সরে গেল। তো এই এখন এই 2026 সালে ঠিক সেম ঘটনা ঘটার অবস্থা তৈরি হয়েছে। যার জন্য ভারত সরকারকে আমি বলবো যাকে বলে মাথা ঠান্ডা রাখার জন্য, কারণ ইতিহাস বারবার শুধু
একই ঘটনা ঘটে। জি, তুষার ভাই, মিডিয়া আসলে ভূমিকা কি এই যে সীমান্তে সংকট? আমরা দেখলাম যে আমাদের মিডিয়া আমরা বলছি যে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত, ভারতের মিডিয়া বলছে যে গুলিতে অনুপ্রবেশকারী নিহত, কখনো কখনো সন্দেহভাজন পথচারী নিহত। মানে গণমাধ্যমের ভূমিকা কি এই ক্ষেত্রে? ন্যারেটিভ গণমাধ্যমের ভূমিকা হবে, গণমাধ্যম সঠিক সংবাদটা পরিবেশন করবে, যা সত্য সেটা জানাবে, আর যা সত্য নয় সেটাও জানাবে যে এই কথাটা সত্য না। এছাড়া তো সংবাদ মাধ্যমের আর কোনো ভূমিকা থাকার কথা না। সংবাদ মাধ্যমের তো পক্ষপাত করার কথা না। সংবাদ মাধ্যমের যা সত্য বা যা সঠিক সেটা তুলে ধরার কথা, সেই কাজটা গণমাধ্যম করবে বলে আমরা আশা করি। আমাদের দেশে তো গণমাধ্যম সেইভাবেই করেছে সবসময়। আমরা কিন্তু কখনো দেখি নাই যে গণমাধ্যম এইখান থেকে ভারতীয় পক্ষকে কোনোভাবে অহেতুক আক্রমণ করেছে অথবা কোনো মিথ্যা তথ্য ছড়িয়েছে, এরকম খুব একটা হয় নাই। দু একটা সংবাদপত্র আছে একটু ভারত বিরোধী অবস্থান আছে, দু একটা টেলিভিশন হয়তো আছে একটু ভারত বিরোধী, কিন্তু সেটা এমন নয় যে অহেতুক অসত্য তথ্য প্রচার করে তারা কোনো আক্রমণ করেছে। এটা আমাদের এখানে কম হয়। ওইখানে টিভি উপস্থাপকরা যেভাবে যে ভাষায় আক্রমণ করেছেন আমাদের এইদিকে, আমাদের মনে হয় না আমাদের এখান থেকে সামান্যতম তার রিপ্লাই কিংবা তার কোনো প্রতি উত্তর আমাদের এখান থেকে কেউ দিয়েছে। অসভ্যভাবে লাভ দিয়ে ছাপ দিয়ে, তাই না? আমরা দেখেছি তো কি হয়েছে। আমরা মনে হয় এত অসভ্যতায় যেতে পারি না। তবে একটা জিনিস আমার ভালো লেগেছে, আমরা একসময় ভাবতাম কলকাতা সংস্কৃতির একটা পীঠস্থান, সেখানে অনেক বই পাওয়া যায়, অনেক লেখক তারা সাংস্কৃতিকভাবে অনেক কাজ করেন। আমাদের লেখকরা কলকাতার থেকে পুরস্কার পেলে অত্যন্ত খুশি হয়ে যেতেন। আমি দেখেছি যে অনেক লেখক লিখতেন আনন্দ পুরস্কার প্রাপ্ত। কিন্তু এইরকম অসভ্যতা দেখার পরে আমার ভালোই লেগেছে, সম্ভবত তারা তাদের সেই সাংস্কৃতিক জায়গাটা হারিয়ে ফেলতে শুরু করেছেন। তাদের কাছ থেকে যে ভাষার সৌন্দর্য, আমরা ভাবতাম যে তারা সুন্দর ভাষায় সুন্দর বাংলায় কথা বলেন, কিংবা আমরা একসময় শুনতাম নদিয়ার ভাষা হচ্ছে সবচেয়ে নাকি বাংলার সুন্দর ভাষা, এসব শুনতাম। নদিয়াতে কোনদিন আমি যাই নাই, আর ভারতে তো আমাকে যেতে দেয় না, বহু বছর হয়েছে আমাকে তারা যেতে দেয় না। কেন যেতে দেয় না এটাও জানি না, না যেতে দিয়ে ভালোই হয়েছে, দূর থেকে দেখতে পাই। তো সেই দেখা থেকে এক ধরনের শ্রদ্ধাবোধ সবসময় ছিল, কেননা ছোটবেলায় পিসি সরকারকে চিঠি লিখতাম ম্যাজিক শেখার জন্য। তখনও জুয়েলাইজ এত জনপ্রিয় হয়ে ওঠেন নাই। পিসি সরকারের বই ছিল জাদুর, চিঠি লিখে তার ম্যাজিক সার্কেলের মেম্বারও হয়ে গিয়েছিলাম। একটা সুন্দর লাল ফর্ম পাঠিয়েছিলেন, একটা বই পাঠিয়েছিলেন। এত ছোট্ট দুইটা ছেলে, আমি আর আমার ছোট ভাই, উনি কেমিক্যাল ম্যাজিক নামে একটা বই এমনি পাঠিয়ে দিয়েছিলেন যে তোমরা জাদু শিখতে চাও, আমার এই বইটা পাঠালাম। আমি এরকম জিনিস আশাই করি নাই অত বয়সে, অত ছোট বয়সে। তো এরকম অনেক কিছু দেখেছি আমরা। এই যে কমিক পড়তাম, বাংলা কমিক, তারপরে আমরা নানান রকম চরিত্র, হ্যাঁ, এই যে ঘনাদা, টেনিদা, তাই না, সত্যজিৎ রায়ের সমস্ত, প্রফেসর শঙ্কু, ফেলুদা, এই যে দা শব্দটা মনে হয় ওখান থেকে শিখেছিলাম। এখন তো হ্যাঁ, এখন তো দা মনে হচ্ছে দা কোমড়া সম্পর্ক বলে না, সেরকম হয়েছে। তো এই যে তাদের এই অধঃপতন, এইটা আমাকে দুঃখ দেয় একদিকে, যেমন আবার আনন্দ দেয়। আমরা বুঝতে শিখেছি যে আমরা ধীরে ধীরে তাদের চেয়ে সভ্য হয়ে উঠছি, এবং ঢাকা আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের বাংলা ভাষাভাষীদের, বাঙালিদের সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠবে। রনি ভাই শুরুর দিকে একটি বিষয় বলছিলেন যে আর এই রাজনীতি করলে তো মনে করেন জাতা, মানে এই রাজনীতিতে একেবারে জাতা, এটা করলে পরে তো সম্পর্ক আসলে অনেক নিচের দিকে চলে যাবে। এটা যারা করছেন তারা আসলে ভুল করছেন। কিন্তু এই সীমান্ত ইস্যুটা কি বর্তমান সরকারের জন্য আশীর্বাদ হয়ে আসছে? এটা রনি ভাই শুরুর দিকে না, এটা একটা মজার ব্যাপার আছে। সরকার একটা প্রতিষ্ঠান, আসলে সরকার যারা তৈরি করেন বা সরকারে যারা থাকেন, তারা বিভিন্ন বিষয়কে নিজের ফেভারে নেওয়ারই চেষ্টা করবেন। সরকার কি কখনো নিজের বিরুদ্ধে কিছু যেতে দিতে চায়? চায় না তো। সরকারের কাজই হচ্ছে যা ঘটুক সেটা সরকারের ফেভারে নিয়ে আসার চেষ্টা করা। তাই সরকার যদি চান এই ঘটনাটাকে নিজের ফেভারে নিয়ে আসার জন্য চেষ্টা করতে পারবেন, এবং সেই চেষ্টা সফলতাও আসতে পারে। তবে নির্ভর করে সরকার যে ন্যারেটিভ বা সরকার যে বক্তব্যগুলি তৈরি করবেন, সেই তৈরি করা লোকগুলি যদি বুদ্ধিমান না হয়, তাহলে তখন দেখা যায় যে এগুলি ভালো মতো কাজ করে না। যেমন ওই যে ওইদিকে যে ঘটনাটা তৈরি করার চেষ্টা করছে, এগুলো যারা বুদ্ধু টাইপের লোক তারা করছেন। তো এই বুদ্ধু দিয়ে তো কাজ হবে না। বুদ্ধুরা করছে বলে কিন্তু এই ঘটনাটা এরকম নগ্ন হয়ে গিয়েছে। কিন্তু এটাকে পৃথিবীর বহু দেশে এই ব্যাপারগুলিকে অনেক সুন্দরভাবে করে, এবং তাতে করে সাপও মরে, লাঠিও ভাঙে না। কিন্তু এখানে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, উল্টা সাপ ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা আছে, ওনারা বলেছেন যে সাপ ছেড়ে দিয়েছি মাঝখানে মাঝখানে, এইসব হবে আর কি। এবং হবে ওনাদের সাপ, আমাদের লাঠি, সাপ মরবে এবং আমাদের লাঠি ঠিক থাকবে। জি, রনি ভাই, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বেশ কিছু কথা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতির বিপদ, সতর্কতার কথা বলেছেন, এবং তিনি শেষে যেটি বলেছেন যে রাজনীতি এক ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে কি হলো রাজনীতিতে হঠাৎ করে? প্রথমত হলো কি, রাজনীতিতে আমার জন্য, তুষার ভাইদের জন্য, আমরা যে জেনারেশনটা 80s-এ বেড়ে উঠেছি, আমাদের যে মানে যেটাকে বলে পিউরিটি অ্যান্ড পিউরিটি, ইংরেজিতে যে দুটো শব্দ আছে, আমার যে যে যতটুকু স্বচ্ছতা, যতটুকু পবিত্রতা, যতটুক ম্যাচুরিটি যেটাকে বলা হয়, এটা আমরা আসলে এরশাদ জমানাতে 80 দশকে পেয়েছি। এখন এই জমানাতে যা তরুণরা, যারা জেনজি বলা হয়, এরা যে ভাষায় কথা বলছে না, এটা আমাদের মন ভেঙে যাচ্ছে। মস্তিষ্কের যে সার্কেলগুলো আছে না, এলোমেলো কথা বলছে। আমার ওদেরকে দেখলে আমার ভীষণ ভয় লাগে। আমি যখন টেলিভিশনে দেখি, মানে বাস্তবে বিশ্বাস করে যারা গালাগালি করে একজন কারো সঙ্গে, তুষার ভাইয়ের অনেকের সাথে আমি টেলিভিশনে দেখেছি, কিন্তু আমার দুর্ভাগ্য বা আমার দুঃসাহস হয়নি এদের সাথে কখনো কোনো টেলিভিশনে বসতে। এমনকি 1-to-1 আমি এদের কারোর সাথে আমার কখনো দেখা হয়নি গত 3-4 বছরে। এই অল্প সময়ের মধ্যে ধরেন ইনুজ জমানা থেকে আজ পর্যন্ত পুরো রাজনীতির অঙ্গনে যেখানে অশ্লীল শব্দ, অশ্লীল অঙ্গভঙ্গি, মুরব্বীজন যারা আছে তাদেরকে অপমান করা, ছোট করা, তারপরে বিভিন্ন মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, আপনাকে পছন্দ হলো না, আপনার চরিত্রের সম্পর্কে খুব একটা বাজে কথা বলে দেওয়া হলো, আপনার যে কোনো একটা অর্জন, আপনি সেটা বড় ব্যবসায়ী হন, বড় ডাক্তার হন, গণমাধ্যম ব্যক্তিত্ব হন বা পলিটিক্যাল বিশ্লেষক হন, আপনাকে প্রথমেই মনে করবে যে আপনার কিছুই নাই এবং আপনাকে একেবারে তুচ্ছতাচ্ছ ছিল। এটা আমাদের এই রাষ্ট্রে, এই সমাজে কখনো ছিল না। তো রাজনীতি হলো মানুষের যে আচরণ রয়েছে, যত আচরণ রয়েছে, আমরা প্রেম করি, আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড করি, আমরা খাই, ঘুমাই, বিনোদন, আহার, বিহার, তো এরকম মানুষের যে হিউম্যান বিহেভিয়ার রয়েছে, এই বিহেভিয়ার একদম এক্সট্রিম পর্যায়ে, সেটা হলো লিডারশিপ কোয়ালিটি, এবং সেটা হলো রাজনীতি। লিডারশিপ কোয়ালিটিটি নিয়ন্ত্রিত হয় রাজনীতি দিয়ে। তো সেই রাজনীতিতে যখন মানে আপনার বেডরুম ঢুকে যাচ্ছে, রাজনীতিতে যখন আপনার বর্জ্য ঢুকে যাচ্ছে, রাজনীতিতে যখন আপনার অন্ধকার ঢুকে যাচ্ছে, এমন সব শব্দ, যে শব্দগুলো আপনি একাও নিজে নিজে উচ্চারণ করেন না, নিজে নিজে একা আপনার লজ্জা লাগে শব্দগুলো উচ্চারণ করতে, যে বিষয়গুলো আপনি জানেন, দিস দ্য সাম রিলেশন, সাম ঘটনা, সেগুলো জানেন, কিন্তু সেগুলো যখন পাবলিকলি সবার সামনে বলছে, তখন যারা মির্জা ফখরুল সাহেবের মতো সিনিয়র মানুষ আছেন, তারা সঙ্গত করেন এর মধ্যে অশনির সংকেত দেখতে পাবেন। বিকজ এই জেনারেশনটা তো আলটিমেটলি তারাই তো আমাদের নেতৃত্ব দেবে। আমরা কতদিন আর আছি? আমরা যে বছর আমরা হাইয়েস্ট আর 5 বছর 10 বছর হয়তো অ্যাক্টিভ থাকতে পারবো, কিন্তু যে জেনারেশন এই জাতিকে নেতৃত্ব দেবে, এখন তারা তো গালাগাল করছে, তারা মানুষকে অসম্মান করছে, তারা কৃতজ্ঞ না, গ্রেটফুল না, তারা আনগ্রেটফুল, তারা নতুন ইতিহাস রচনা করতে চাচ্ছে, তারা কোনো বিষয় পড়ছে না, তারা এআইয়ের দ্বারা, মানে এআই হলো কি, ধরুন আপনি একজন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এআই আপনাকে রিড করবে, এআই রিড করে আপনার কাছে সেই তথ্যগুলো এনে দেবে যে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদর হলে পৃথিবীর কোন কোন দেশে এই রাজাকারি করে কারা কত সফল হয়েছে, আর এই রাজাকারগিরি করে, আলবদরগিরি করে কিভাবে ভেস্তে যাওয়া যায়, এই তথ্যগুলো আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দেবে। এখান থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? সেই 2500 বছর আগে আপনাকে সোলনের বই পড়তে হবে, দ্য বুক অফ সোলন, আপনাকে হিরোডোটাসের বই পড়তে হবে, আপনাকে প্লেটো বই পড়তে হবে। কিন্তু এই জেনারেশন বলবে, আরে আমি 2500 বছর আগে, 3000 বছর আগের এই বই পড়বো কেন? কিংবা ধরুন মিশরে একজন ফারাও ছিল, শিহুয়ানটি নামে একজন বাদশাহ ছিল, বা ধরুন রোমান একজন সম্রাট ছিলেন, মার্কাস অর্লিয়াস। তো সেই বইগুলো রাজনীতি করতে হলে কেন আমাকে পড়তে হবে? ও তো অনেক আগে। নেপোলিয়নের কোড অফ নেপোলিয়ন আমাকে কেন পড়তে হবে? জুলিয়াস সিজারের কোড অফ জুলিয়াস সিজার কেন পড়তে হবে? আমাদের কিন্তু এখন এআই আছে। আজকের যুগে বসে আমি এখন মহাকাশের কথা চিন্তা করব, এই যে তাদের মধ্যে যে আমাদের একটা চিন্তা, এর কারণ হলো যে এই চিন্তার ফলে আমরা যারা একটু প্রবীণ আছি, আমরা চিন্তা করি যে এই পৃথিবীটা শেপ নিয়েছে আজকের জায়গাতে যদি চিন্তা করেন প্রায় 1 লাখ বছর মানব জাতির ইতিহাস। আপনি যেভাবে বলেন না কেন, কঙ্কাল যে পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, শুধুমাত্র রাজনীতির যে ইতিহাস, লিখিত ইতিহাস পাওয়া যায় 10,000 বছর। 10,000 বছর ধরে রাজ্য, রাজা, রাজধানী সারা পৃথিবীতে আছে। বিশ্বাস করেন, রাজনীতি সবসময়ই ম্যানুয়াল চলেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কখনো রাজনীতি চলেনি। আজকের আমরা যে টেকনোলজি, এই টেকনোলজি এখনও পর্যন্ত আমার পাশে উনি একজন খুব এমিনেন্ট, মানে প্র্যাকটিশনার ডাক্তার না হলেও
ডাক্তারি বিদ্যা সম্পর্কে মানে মুখ অনেকদিন প্র্যাকটিস করেছিল, লোকে জানে না। ওই তো বলছি, হ্যাঁ বলছি, কিন্তু ডাক্তারি বিদ্যা সম্পর্কে টেলিভিশনে এসে বলার জন্য বাংলাদেশে তার মতো ডাক্তার নাই। তো আমি যেটা বলছি দুটো জিনিস বলি। ধরুন আজ থেকে মুসা নবীর জমানাতে মেডিকেল সায়েন্স, মিশরে যে মেডিকেল সায়েন্স ছিল সেই আধুনিক মেডিকেল সায়েন্স এখন ওই পর্যায়ে যেতে পারেনি, এখনও আবিষ্কার করতে পারেনি যে 3000 বছর ধরে একটা লাশ উন্মুক্ত অবস্থায় অক্ষত রাখে কী করে, মমি কী করে তৈরি করা হয়। এখনও পর্যন্ত ফিজিক্স আবিষ্কার করতে পারে নাই যে মিশরের পিরামিড কিভাবে তৈরি করা হলো। তাহলে এই যে জিনিসগুলো তখন চিন্তা করেন, যখন পিরামিড তৈরি হয়েছে বা যখন ফারাওরা তাদের লাশ মমি করা হতো, ঠিক সেই সময়টাতে টেকনোলজি, বিজ্ঞান বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের চেয়ে বেশি ছিল না। আপনি কি করে বুঝলেন? কিন্তু তখনের যে রাজনীতি, এখনকার যে রাজনীতি যারা ভালো করছে, তখনও ঠিক এরকমই রাজনীতি ছিল, গণদোষী অবস্থাতে ছিল। গণতন্ত্র বিরোধী শক্তির উত্থান দেখছেন কিনা? হ্যাঁ, গণতন্ত্র বিরোধী শক্তির উত্থান হয়ে গেছে। গণতন্ত্র বলতে যে জিনিসটি বোঝায় সেটি হলো জনমানুষের, আমি এই যে মানে শুরুতে ওনার সাথে আসার মাঝকে আপনার অনুষ্ঠানে আমি দুটো শব্দ শিখে নিয়ে আসছি। একটা হলো কম্প্যাশনেট, আর একজন লোকের নাম হলো ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। আমেরিকাতে জানেন 2বারের বেশি রাজা হতে পারে না, প্রেসিডেন্ট হতে পারে না। কিন্তু এই ভদ্রলোক 3বার তাকে প্রেসিডেন্ট হতে হয়েছিল। পোলিও রোগীতে তার একটা পা নষ্ট হয়ে গেছিল, পঙ্গু ছিলেন। আমেরিকার সবচেয়ে বিপদের সময়টিতে তিনি আমেরিকার নেতৃত্ব দিয়েছেন। প্রথম মহাযুদ্ধের পরে আমেরিকাতে যখন গ্রেট ডিপ্রেশন হলো, পুরো আমেরিকা দেউলিয়া হয়ে গেল, তিনি দেউলিয়া থেকে রক্ষা করেন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে স্ট্যালিন, উইনস্টন চার্চিল এবং ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, এদের যে এই যে অক্ষশক্তি তারা গড়ে তুললেন, পুরো ইতিহাস চেঞ্জ করে দিল, কোর্স অফ অ্যাকশন। তারপর উনি বিজয় দেখে যেতে পারেনি, মারা গেছেন। তাকে বলা হয় মোস্ট কম্প্যাশনেট পলিটিশিয়ান। এখন এই কম্প্যাশনেট অর্থটা কি? অর্থটা হলো যে রাজনীতিবিদ যখন মানুষের প্রতি সহানুভূতিশীল হৃদয় হয়, সে যখন বুঝতে পারে যে মাস পিপলের হৃদয় কি চাচ্ছে, কি কারণে তাদের মানে কান্না হচ্ছে, কেন তাদের রক্তক্ষরণ হচ্ছে, যখন পলিটিশিয়ানরা সেই জিনিসটা বুঝতে পারেন, বোঝার পরে ওই যে জনগণের প্রতি সহানুভূতি দেখানোর জন্য, জনগণের রক্তক্ষরণ বন্ধ করার জন্যে তারা অনেক সময় খুব কঠিন সিদ্ধান্ত নেয়, মারাত্মক কঠিন সিদ্ধান্ত নেয়। এবং এইভাবে তারা জীবনে সফল হয়েছে। এই যে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে দুজন মানুষ, ডক্টর মাহাতির মোহাম্মদ এবং সিঙ্গাপুরের লি কুয়ান। এখন আমাদের এই যে সমাজটা এমন একটা জায়গাতে চলে গেছে, মির্জা ফখরুল সাহেবের কথা মতো গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, এই পুরো জিনিসটি এখন ডিকশনারিতে চলে গেছে। এই কথাগুলো কারোর সাথে উচ্চারণ করা যাচ্ছে না। যেখানে এখন আপনি চিন্তা করেন যে নেতা হিসেবে রাজনৈতিক প্রেক্ষাপটে যাদেরকে আমাদের সামনে বসানো হচ্ছে, তাদেরকে আমাদের নেতা বলে মনে হচ্ছে না। তারা যে কথাগুলো বলছে, তাদের কথাগুলো আমাদের কাছে মানে মনে হচ্ছে না ইট শুড বি এ পলিটিক্যাল স্পেস আসছে, অথচ আমরা তাদেরকে ভয় পাচ্ছি। আমাদের মনের ভিতরে মানে হৃদয় মানে যাকে হৃদয় ক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। আর এটাকে সহানুভূতি জানার জন্য যে পলিটিক্যাল নেতৃত্ব দরকার, যে আমাকে আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে, 18 কোটি মানুষের বেদনাকে ধারণ করবে, এরকম কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এখনো পর্যন্ত আমরা চোখের সামনে দেখছি না। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি আস্তে আস্তে। তুষার ভাই, তাহলে কি রাজনীতি কঠিন হয়ে যাচ্ছে? যেটি মির্জা ফখরুল আরেকটা কথা বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির জন্য বিপদ। না, সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির জন্য বিপদ না। সামাজিক যোগাযোগ মাধ্যম বুঝতে না পারা, নিয়ন্ত্রণ করতে না পারা, এটা হচ্ছে রাজনীতিবিদদের ব্যর্থতা। রাজনীতিবিদরা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমকে কলুষিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছিলেন। তারা বট বাহিনী তৈরি করেছেন। এটাকে তৈরি করেছি আমার, আপনার, রনি সাহেবের, রনি ভাইয়ের আছে বট বাহিনী, তাদের আছে, তাদের বিভিন্ন দলের পেইড লোকজন আছে। রাজনৈতিকভাবে যাকে তারা উত্তর দিতে পারেন না, তাদেরকে গালিগালাজ করানোর জন্য যে 1 টাকা করে ব্যয় করা হয়, এরকম একটা রিপোর্ট একটা গালি নাকি 1 টাকা দাম। মানে চিন্তা করেন, মানে জিনিসটা কুৎসিত এবং তার মূল্য মনে করেন এত নিম্ন। হ্যাঁ, সেইটার বিনিময়ে লোকজন 1 টাকার জন্য গালি দেয়। তো এই জায়গাতে যে চলে গিয়েছে সামাজিক মাধ্যম, এটাকে আমরা নিয়েছি, সাধারণ জনগণ নিয়েছে। তারা কিছু লোককে তাদের বেকারত্ব, হতাশা কিংবা তাদের অন্ধত্বের সুযোগ নিয়ে তাদেরকে এরকম কাজে নিয়োজিত করেছেন। তো সামাজিক মাধ্যমে কলুষিত করলো কে? ডেসপিকেবল গালিগালাজ কে করে, তাই না? কারা করে? তো এটা বন্ধ করতে হবে না? তো এটা বললেই খালি হবে যে সামাজিক মাধ্যম রাজনীতির জন্য বিপদ? মোটেও না। রাজনীতি সামাজিক মাধ্যমের জন্য বিপদ হয়ে দেখা দিচ্ছে। একটা আইন খালি করুক না যে সামাজিক মাধ্যমে কোনো বাংলাদেশি রাজনৈতিক পোস্ট করবে না, শুধু এটা করে দিক।
রাজনীতি করার জন্য মাঠ আছে না, রাজনীতি করবে মাঠে, রাজনীতি করে এই যে গসিপ করা, আজে বাজে কথাবার্তা বলা। আজকে আমি সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখেছি, কোন একটি এলাকাতে লোকজন জড়ো করে একজন মাদক ব্যবসায়ীকে প্রহার করা হচ্ছে নির্মমভাবে, এবং সেই নির্মমতার চিত্র লাইভ করা হচ্ছে। কেন আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যায় নাই যখন লাইভ হচ্ছে? ওই এলাকাতে পুলিশ নাই, ওই এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনী নাই। এই কাজটা কেন হলো, হতে দেওয়া হলো কেন? এই কাজটা কেন এইভাবে টেলিভাইজড হলো? এক মিনিট, আজকে প্রথম আলোর রিপোর্টটা দেখেন, গত মাসেও সবচেয়ে বেশি মানে মবের কারণে মৃত্যু হয়েছে। এবং এই কাণ্ডটা যে ঘটানো হচ্ছে, কেউ গিয়ে বাধা দিল না কেন? তাহলে এই যে কুৎসিত নির্মম বিষয়টা, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে বিষয়টা, এটা যে শেখানো হচ্ছে লোকজনকে, এটার জন্য কোনো ব্যবস্থা নাই বাংলাদেশে। সেটা কোথায়? এই কাজগুলি তো করতে হবে। মেয়েটা কি কোনো এমন কোনো প্রতিষ্ঠান যার সঙ্গে নেগোশিয়েট করা যাবে না, কিংবা এই সামাজিক মাধ্যমগুলি যেখান থেকে পরিচালিত হয় তাদের সঙ্গে নেগোশিয়েট করা যাবে না, এরকম কি কোথাও লেখা আছে? আমরা সেখানে বিজ্ঞাপন দিই না, আমরা সেখানে লোকজন আমাদের এখানে অর্থ খরচ করে না, করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বুস্টিং হয় বাংলাদেশ থেকে, বিদেশ থেকে বাংলাদেশের প্রচুর পয়সা দেয়। শুধু ভুলে যান এই কথাটা, 18 কোটি লোক, সেখানে কত কোটি ইউজার আছে। বহু দেশে তো 10-20 লাখ লোক, 30 লাখ লোক। আপনি আইসল্যান্ডে যান, আধা কোটি লোক নাই তাদের, তার চেয়ে বেশি লোক মিরপুরে থাকে। ঢাকা শহরে 3.5 কোটি লোক আছে। এই ঢাকা শহর যে এখন যে অবস্থা আছে, পৃথিবীর অধিকাংশ দেশের চাইতে ঢাকা শহরের জনসংখ্যা বেশি। ঢাকা শহরকে যদি হিসাব করেন, পৃথিবীর বহু দেশের জনসংখ্যা ঢাকার চেয়ে কম। তাহলে এইটার একটা সুযোগ আছে না? এইটা ব্যবহার করছে না, আমরা ইউজার না, ইউজারদের একটা সে থাকে না? তাহলে আমাদের জনগণ সেটা নেগোশিয়েট করতে পারে না কেন? শুধু জাতিসংঘের সাধারণ পরিষদের এই যে আনুষ্ঠানিক সভাপতি, যে একটা ফর্মাল একটা ব্যাপার, এটা দিয়ে আসলে কি আসে যায়? এটা খায় না পিন দিয়ে, এটা হলে কি হবে আপনি আমাকে বলেন তো? কিন্তু আজকে যে এই যে আমরা অত্যাচারিত হচ্ছি বিভিন্নভাবে এই সামাজিক মাধ্যমে, টেকনোলজিতে, এটা নেগোসিয়েশন করতে পারে না কেন? এটা নেগোসিয়েশন করতে কে তাদেরকে না করেছে? ইংরেজি জানে না, ইংরেজি বোঝে না, আমাদেরকে নিয়ে যাক, আমাকে নিয়ে যাক। ধরেন আমি এটা এমনি এই কারণে বলছি না যে আমি আসলে ব্র্যাক করছি, মানে আমি যতটুকু ইংরেজি জানি ওইটা দিয়ে নেগোসিয়েট করা সম্ভব। বিতর্ক করেছি সারা জীবন, আন্তর্জাতিক বিতর্কে গিয়েছি, ইংরেজি ভাষায় কথা বলে এমন লোকেরা বিতর্কে আমার মতো একটা ইংরেজি অর্ধেক জানা লোকের কাছে হেরে গিয়েছে। তাহলে সেইটুকু যদি আমরা পারি, অতটুকু নেগোসিয়েশন করার ক্ষমতা আমাদের এত এত মেধাবী লোকদের নাই, যারা রাষ্ট্র পরিচালনা করেন, সরকার পরিচালনা করেন। ওনারা কি করে বসে বসে? এটা তো তাদেরকে হতে দিতে হবে। দেশ বিদেশে তাদের সন্তানেরা থাকে, তারা তো আমাদের চেয়ে ভালো ইংরেজি জানে, তারা তো ইংরেজের দেশে থাকে। তাহলে সেইখানে তারা একটু নেগোসিয়েট করতে পারে না? তারা বলতে পারে না মেয়েটার সঙ্গে বসতে অসুবিধা কি? তারা যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আমাদের দেশে তৈরি করে দিয়েছে, এই কমিউনিটি স্ট্যান্ডার্ড কি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড? সারা বিশ্বব্যাপী কি একটাই বেয়াদবির সংজ্ঞা, একটা সংস্কৃতি? আমরা কি সারা পৃথিবীতে একই ভাষায় কথা বলি, নাকি একই গান গাই, নাকি একই খাবার খাই, নাকি একই পোশাক পরি, নাকি একইভাবে আমাদের একই ধর্ম পালন করি? আমাদের সব জায়গায় বৈচিত্র্য আছে। তাহলে কমিউনিটি স্ট্যান্ডার্ডের বৈচিত্র্য নাই? একজন জোকার সাহেব ঠিক করে দেবে আর আমরা জোকারের মতো সেটাকে ফলো করব? এই আলোচনাগুলি হয় না কেন? এই আলোচনাগুলি হয় না কারণ পার্লামেন্টের মতো জায়গাতেও উদ্ভট আলোচনা হয়, গাড়ি চায়, অফিস চায়, কেন এগুলো নিয়ে আলোচনা করবে? পার্লামেন্ট আলোচনা করবে মানুষের প্রয়োজনীয়তা নেই। আজকে প্রযুক্তির বিশ্বে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, সেই প্রযুক্তি আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে, কিন্তু অনেকগুলি কারণে। একটা হচ্ছে এই প্রযুক্তি আমরা উদ্ভাবন করি না, আমরা শুধু ব্যবহারকারী। আরেকটা হচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করার জন্য যথেষ্ট শিক্ষা এবং সামাজিক যে অবস্থান সেটা আমাদের নাই। এবং আরেকটা হচ্ছে আমরা আর্থিকভাবে দরিদ্র, ফলে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমরা সবসময় লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করতে পারি না, অথবা প্রযুক্তির ব্যবহার করতে গেলে যেহেতু আমরা দরিদ্র, আমরা এখান থেকে পয়সা কামানোর সুযোগ খুঁজি। আজকে দেখেন, পশু নির্যাতন করে সেটার ভিডিও ফেসবুকে রিলিজ করা হচ্ছে, মানুষ দেখে, দেখলে পরে পয়সা পায়। এটা কোন দেশের কমিউনিটি স্ট্যান্ডার্ড? তোমাদের দেশে তোমরা পশু এইভাবে নির্যাতন করতে দাও, তাহলে আমাদের দেশে পশু নির্যাতনের এই ভিডিও তোমরা আপ করতে দিচ্ছ কেন? এটা নিয়ে মেয়েটার সঙ্গে কথা বলা যাবে না? 100 বার যাবে। এটা তো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, তাদের ওখানে তারা পশু নির্যাতন এলাও করে। আজকে দেখেন, একটা প্রস্তাব এসেছে ইউএসএ থেকে যে আমরা নাকি জোর করে শ্রমিকদেরকে খাটাই, আমরা নাকি জোরপূর্বক শ্রম আদায় করি, সেই কারণে আমাদেরকে আরো ট্যাক্স বসাবে। বাংলাদেশ নাকি অনেক সীমা লঙ্ঘন করেছে, মানে অনেক কিছু নিয়ম টিয়ম মানে নাই। আরে বাংলাদেশ সীমা লঙ্ঘন করেছে, তোমরা এটা বুঝো, জোর করে আমরা এটা খাটাই, তো এটার জন্য তোমরা এত অস্থির হয়ে গেছো। আর এই যে পশু নির্যাতন, মানুষ নির্যাতনের ছবি তোমরা আপ করতে দিচ্ছ, এটা তোমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে? আজকে যে প্রহারের চিত্র আপ হয়েছে, এইটা কি ওখানে থাকতে পারে? এটা থাকা উচিত। এটাকে কেন তারা বন্ধ করছে না? কারণ তারা কোনো না কোনোভাবে সূক্ষ্মভাবে এই জিনিসগুলো আমরা যদি দেখি এবং দিনে দিনে আমাদের পতন হয়, এই চেষ্টার মধ্যে তারা আছে। সীমান্ত দিয়ে কি খালি পুশিন হয়, মাথার মধ্যে পুশিন হয়। এবং এটার একটা বই আছে চমৎকার, এটা আমি জানি না, আজকালকার ছেলেমেয়েরা তো বই পড়ে না, মনোজগতে উপনিবেশ একটা বই আছে, মফিদুল হক সাহেবের লেখা। মফিদুল হক সাহেবকে অনেকে এখন দেখতে পারেন না নানান কারণে, কিন্তু বইটা কিন্তু একটা চমৎকার বই। এই যে মানুষের মনোজগতে যে উপনিবেশিকতা তৈরি করা হয়েছে, আমরা মাথার ভিতরে
যেসব জিনিস নিচ্ছি এগুলোই তো আমাদেরকে তৈরি করছে। আর আজকে তরুণ সমাজ যে বিভ্রান্ত হচ্ছে, এই বিভ্রান্ত হওয়ার দায় দায়িত্ব তো নিতে হবে। কেউ না কেউ তো তাদেরকে বিভ্রান্ত করছে। রনিবা একটা সুন্দর কথা বলেছেন যে উনি বেয়াদবদের সাথে বসে না। তো মুশকিলটা কোথায় দেখেন, বেয়াদবের সাথে যদি না বসে এরা বেয়াদবি করার লোকও পাবে না। এরা যে বেয়াদব কেউ বুঝবে না। শুধু সেই কারণে আমি মাঝে মাঝে কিছু চিহ্নিত বেয়াদবের সাথে গিয়ে বসি, এবং এই বেয়াদবরা যখন বেয়াদবি করে আমি তখন হাসি চুপ করে থাকি, মাঝে মধ্যে হঠাৎ একদিন ধমকাই। কারণ ওদেরকে মনে করিয়ে দিতে হয় যে আমরা কিন্তু ধমক দেওয়া ভুলে যাই নাই, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সরি নাই। আমরা এরকম করলে হঠাৎ ধমক দেবো, কিন্তু এই জায়গাটা আমরা নিয়ে যাই। কিন্তু এই যে বেয়াদবরা যে বেয়াদবি করছে আজকে, এই বেয়াদবি চোখের সামনে হচ্ছে না। সে বেয়াদবি বন্ধ করার জন্য কিছু করা হয়েছে? উল্টা আমরা বেয়াদবদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি। এই জাতির বেয়াদবি নিতে হবে, কারণ তারা বেয়াদবদেরকে ভোট দিয়ে সংসদে পাঠান। এরকম আছে না? ওপেন বেয়াদবি করেছে, সেরকম লোকজন দাঁড়ায় নাই, ভোট পায় নাই, ভবিষ্যতে পাবে। আপনি যখন এগুলা করবেন তখন আপনি তার ফলাফল নেবেন না। আপনি কাটা বৃক্ষ, কাটা ফলের বৃক্ষ, যে মানে কাটাযুক্ত ফলের বৃক্ষ আর কি, সেটা আপনি বপন করবেন, আপনি সেটাকে নিচে সার দিবেন, আর ফলের কাটা আপনি সহ্য করবেন না। একটা ছোটবেলা আমাদের একটা কবিতা ছিল, ওইটা ভাব সম্প্রসারণ করতে দিত। কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। মানে পৃথিবীতে দুঃখ ছাড়া সুখ লাভ করা যায় না। যেসব কাটা ফল বানিয়েছেন, যেসব বাপ মায়েরা এসব বেয়াদব ছেলে মেয়েকে জন্ম দিয়েছেন, এখন আপনাদের ছেলে মেয়েদের বেয়াদবি চোখের সামনে দেখেন, আনন্দ পাচ্ছেন না। শুধু ইবাদত করলেই হবে? এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীটাকে আরো পরিবর্তিত করার ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে। বাঘ কি সুন্দরবন ছেড়ে বের হয়ে এসেছে নগর তৈরি করতে? উল্টা নগর গিয়ে সুন্দরবনের উপর চেপে বসেছে। ফলে বাঘের জীবন বদলায় নাই গত 100-200 বছরে। আমাদের জীবন বদলের কারণে বাঘ বিপন্ন হয়েছে। আমরা এই পৃথিবীটাকে ধ্বংস করি, আমরা এই পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলি। যে ফারাওরা পিরামিড তৈরি করেছেন, সেই ফারাওরা অত্যাচারের কারণে হারিয়ে গেছেন, পিরামিড টিকে আছে। অতএব বুঝতে পারার দরকার যে ফারাও যখন এরকম স্থাপনা তৈরি করে, তখন ফারাও আসলে অমর হয় না, বরং ওই স্থাপনা তৈরি করেছেন যে স্থপতি, যে বিজ্ঞান, যে জ্ঞানী ব্যক্তি, তার স্থাপনাটা অমর হয়েছে, তার জন্য এটা টিকে আছে। বাদশাহ শাহজাহানের জন্য তাজমহল তৈরি হয়েছে, উনি পয়সা দিয়েছেন তাই। কিন্তু তাজমহল যে নির্মাণ করেছে, তার নির্মাণ শৈলীর কারণে তাজমহল টিকে গিয়েছে। ঠিক একইভাবে ইমহোটেপের কারণে এই পিরামিডের নকশা এইটা টিকে গিয়েছে। কিন্তু ফারাওদের লাশ তুলে ফেলেছে লোকজন। এই যে এত সংরক্ষণ করে কি লাভ হয়েছে? এই মামিগুলো এখন কোথায়? কোনোটা ব্রিটিশ মিউজিয়ামে, কোনটা লুভ মিউজিয়ামে, এগুলোকে তুলে তুলে লোকে খোঁচায় খাঁচা পরীক্ষা করে, নাহলে দেখতে যায় পয়সা দিয়ে। ওনারা হয়ে গেছেন সার্কাসের প্রাণীর মতো এই ফারাওরা, কিন্তু ওনাদের টিকে আছে। আজকের যুগের ফারাওরাও কিন্তু একই কাজ করে। 110 তলা বিল্ডিং বানায়, 115 তলা বিল্ডিং বানায়। তারা উচ্চ ভবনের প্রতিযোগিতা করে, লম্বা সেতুর প্রতিযোগিতা করে, টানেলের প্রতিযোগিতা করে, রেলের প্রতিযোগিতা করে, নানান ধরনের এরকম নির্মাণ কাজের প্রতিযোগিতা আগের মতোই ফারাওদের মতোই করে। কিন্তু শেষ পর্যন্ত এই ভবন টিকে থাকবে। কিন্তু এই ভবনের সঙ্গে অত্যাচারের ইতিহাস লেখা থাকবে, দুর্নীতির ইতিহাস লেখা থাকবে, চুরির ইতিহাস লেখা থাকবে, সাধারণ মানুষকে নির্যাতন করার ইতিহাস লেখা থাকবে, এই বেয়াদবির ইতিহাসও লেখা থাকবে, এই বিশ্বাসঘাতকতার ইতিহাস লেখা থাকবে, এবং একজন নোবেল বিজয়ী যে কি করে বাংলাদেশকে বিক্রি করে দিতে পারেন সেই ইতিহাসও লেখা থাকবে। ফলে গ্রামীণ ব্যাংক টিকে থাকবে, গ্রামীণের ভবন টিকে থাকবে, এই সমস্ত কিছু টিকে থাকবে। কিন্তু তার সঙ্গে একটা ইতিহাস নির্মিত হবে, যে ইতিহাসে 100 বছর পরে, 1000 বছর পরে ঘৃণিত ব্যক্তিরা উঠে আসবেন। এই অন্যায় সমাজের যে কোনো সময় যেই করুক না কেন, সাদ্দাত একটা বেহেশত বানিয়েছিল, সেই বেহেশতে প্রবেশ করতে পারে নাই। ফারাও পিরামিড বানিয়েছে, পিরামিড আছে, ওইটার মধ্যে মামি নাই। ঠিক একই অবস্থায় এই ভবন, এই সব কিছু টিকে থাকবে। কিন্তু এই নির্যাতনকারী ব্যক্তি, ডিপ স্টেট তৈরি করা ব্যক্তি, মানুষের অধিকার লঙ্ঘন করা ব্যক্তি, মানুষকে নির্যাতন করা ব্যক্তি, ক্ষমতায় এসে নিজের জন্য সুবিধা নেওয়ার ব্যক্তি, এরা কিন্তু ইতিহাসে গৃহীত হবেন। ফলে রাজনীতিবিদদেরকে মনে রাখতে হবে, প্রযুক্তি শত্রু না, ফেসবুক শত্রু না। ফেসবুকের মধ্যে যাদেরকে ঢুকিয়ে দিয়েছেন, যেসব কাজ করাচ্ছেন, এগুলি বন্ধ করার ক্ষমতা আপনাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা। আপনারা ভোটে জিতেছেন, আমরা তো ভোটে দাঁড়াতে পারি না। আমাদের টাকা নাই, পয়সা নাই, দল নাই, আমাদের পিছন পিছন বট নাই, আমাদের বাহিনী নাই, আমাদেরকে কিচ্ছু নাই। আমাদের শুধু আছে কি? আমাদের আছে শুধু নাগরিক হিসেবে এতটুকু কথা বলার স্বাধীনতা, সেটাও তো কেড়ে নেওয়া হয়েছিল। তাহলে আজকের বাংলাদেশে আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাতে চাই, যে যখনই সরকারে আসেন না কেন, দয়া করে 18-20 কোটি মানুষের কথা যদি তারা একটু মনে রাখেন, তারা যেন মনে রাখেন যে বহু বাবা, বহু মা এই ব্যাংকে টাকা রেখেছিল, ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করছে না, কিন্তু ওখানকার আমানতদারদের স্বার্থ নিয়ে একটা কথা হয় না, এই টাকা তারা কবে ফেরত পাবে এটা বলে না, ব্যাংকে কখন নিয়ে যাবে এটা নিয়ে কথা হয়। ব্যাংকের চেয়ারম্যান বদল হয়, এটা বদল হয়। এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লোকজন বসিয়ে দেওয়া হচ্ছে, তারা লুটপাট করছেন কিনা সেটা তদারকি আছে, যা আছে সেটাও তো বেতন হিসেবে তুলে নিয়ে যাচ্ছেন।
জি। ফলে এইগুলা যদি ঠিক না করেন তাইলে আসলে হবে না কিছু। রনি ভাই, আইভি রহমানের জামিনের পরে আওয়ামী লীগের পুনরুত্থান বা আওয়ামী লীগের ফেরা নিয়ে আবার আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে আসলে আওয়ামী লীগের পুনরুত্থান তারা অনেকেই অসম্ভব বলে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? বা আজকে একটা কলাম দেখলাম প্রথম আলোতে যে আওয়ামী লীগ কি আসলে ফিরতে চায় কিনা। হ্যাঁ, প্রথম আলো যা লিখবে আওয়ামী লীগের পক্ষে লিখলে আওয়ামী লীগের বিপক্ষে যাবে, আওয়ামী লীগের বিপক্ষে লিখলে ওইটা আওয়ামী লীগের পক্ষে যাবে। আমি যেটা প্র্যাকটিক্যালি যেটা বলি, যেমন ধরেন আইভি, তিনি একটা সময় আওয়ামী লীগের সাথে প্রতিযোগিতা করে বিএনপির সাপোর্ট নিয়ে ওই নারায়ণগঞ্জের মাটিতে তিনি টিকে আছেন এবং মেয়র হয়েছেন, এবং তাকে জিতিয়ে নেওয়ার জন্য বিএনপি তার সবচাইতে পরীক্ষিত যে কয়জন নেতা আছেন বাংলাদেশে, তার মধ্যে একজন হলেন তৈমুর আলম খন্দকার, তাকে আত্মাহুতি দিয়েছে। আবার পরবর্তীতে আইভি উনি কী করলেন, শামীম ওসমানের মতো লোকের সাথে সেই পুরোটা সময় ফাইট করে আওয়ামী লীগ জমানাতে উনি মানে বিএনপির উপর যত জুলুম অত্যাচার হয়েছে আইভি তার চেয়ে কোনো অংশে কম হয়নি। তো আইভি একটা সংগ্রামী নাম, যে নামটা তিনি এবং তার বাবা কনসিস্টু, মানে আপনি যদি তাকে এটা সীমাবদ্ধ করতে চান তাহলে নারায়ণগঞ্জের মধ্যে সীমাবদ্ধ। মানে সে কখনোই নিজেকে একটা ন্যাশনাল ফিগার বা জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিবেন ওইভাবে নিজেকে কখনো প্রস্তুত করেন না, আর তার কোনো ডিমান্ডও নেই, আর দলের হাইকমান্ডের সাথে তার ওইরকম কোনো সম্পর্ক নেই। ফলে আইবির গ্রেপ্তার হওয়াটা এটা ইউনূস সরকারের একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা খুবই মন্দ কাজ হয়েছে, বিকজ তিনি আওয়ামী লীগের ওইরকম মানে মানে একেবারে ডেডিকেটেড শামীম ওসমানদের মতো নন। আইভি ডিফারেন্ট। আবার এখন যে তিনি ছাড়া পেয়েছেন, তিনি তাকে যদি সারা বাংলাদেশেও ঘুরতে বলা হয় তিনি সারা বাংলাদেশ যাবেন না, তিনি তার কর্মকাণ্ড নারায়ণগঞ্জের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, এবং তিনি আগামীতে যে মেয়র নির্বাচন হবে নারায়ণগঞ্জে সেখানে স্বতন্ত্র হোক যেভাবে হোক তার টার্গেট হলো ওখানকার মেয়র হওয়া। কিন্তু তিনি আওয়ামী লীগের সেক্রেটারি হবেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার হবেন, সারা বাংলাদেশকে আওয়ামী লীগে সংগঠিত করবেন, এটা আমার কাছে মনে হচ্ছে না। বিকজ আমরা সমসাময়িক, আইভি আমরা সমসাময়িক হলে আমরা জানি। আরও অনেক রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলা হয়, অনেক কথা বলা হয়, মানে আওয়ামী লীগের যে রাজনীতি, ট্রেডিশনাল যে রাজনীতি, যারা দলকে নেতৃত্ব দিতে পারে তারা সবাই এক্সাইলে আছে, মানে দেশের বাইরে আছে। আর দেশের মধ্যে যারা আছেন তারা ন্যাশনাল পলিটিক্স করতে পারে, পুরো জাতিকে নেতৃত্ব দিতে পারে, এরকম লোক জেলেও একজন নেই, জেলের বাইরেও নেই। তো সেই দিক থেকে আপনি যদি নতুন নেতৃত্ব গড়ে না উঠে, সেক্ষেত্রে আওয়ামী লীগের এটাকে দলটা গুছানো, এটা যদি বিএনপি খুব বড় দুর্ঘটনা না পড়ে, দৈবাৎ কোনো ঘটনা না ঘটে, একটা শূন্যতা তৈরি না হয়, তাহলে স্বাভাবিক যে পলিটিক্যাল ম্যাথমেটিক্স আছে সেই ম্যাথমেটিক্সে আওয়ামী লীগের ফিরে আসাটা দুরূহ ব্যাপার, কঠিন বিষয়। এটা হলো স্থানীয়ভাবে অর্গানাইজ। 2 নম্বর হলো যে অন এক্সাইলে যে সমস্ত বড় বড় নেতারা চলে গেছেন, মোরালেস সবার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আছে, অনিয়মের অভিযোগ আছে। তারা যাওয়ার সময় যে দীর্ঘদিন পালিয়ে যাওয়ার কারণে তাদের অনেক বদনাম হয়েছে, তাদের বাড়িঘর নষ্ট হয়েছে, এবং তাদের মনোজগতে ভীষণ রকম যাকে বলে একটা ধ্বংস, যে এটাকে বলে একটা বোমা নিক্ষেপ হয়েছে তাদের মেরুদণ্ডের উপরে। ফলে সেই মানুষগুলো অন এক্সাইল থেকে ফিরে এসে বাংলাদেশের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়ে আবার ক্ষমতা আরোহণ করবেন, এটা আমার কাছে মনে হচ্ছে এটা খুব সহজ একটা বিষয় নয়। এখানে শুধুমাত্র শেখ হাসিনার বিষয়টা আলাদা, বিকজ তিনি গেছেন রাজকীয়ভাবে, রাজার মতো করে হেলিকপ্টারে করে তাকে প্রথমে বিমান ঘাঁটিতে নেওয়া হয়েছে, তারপরে সামরিক বিমানে করে তাকে সীমান্ত পাড়ি দেওয়া হয়েছে, তারপর ওখান থেকে আবার ভারতীয় সামরিক বিমানে চড়ে তাকে আবার সেই সামরিক মহড়া দিয়ে দিল্লির এয়ারপোর্টে নেওয়া হয়েছে। আর এখন তিনি রাজকীয় মেহমান রূপে দিল্লিতে আসেন, ফলে তার মেরুদণ্ডে কোনো সমস্যা হয়নি, তার ব্যক্তিতে কোনো সমস্যা। বাকি যারা কলকাতাতে আছেন, ইংল্যান্ডে আছেন, তারা সবাই কিন্তু মোরালেস একেবারে মাটির সঙ্গে মিশে গেছেন। তাহলে আওয়ামী লীগের পুনর্জীবন বা ফিরে আসাটা কেবলমাত্র শেখ হাসিনা রিলেটেড হতে পারে, এবং সেটা ভারতের সরাসরি হস্তক্ষেপ এছাড়া একটা একেবারে পলিটিক্যাল হয়ে উনি মানে বাংলাদেশে হুট করে ঢুকে পড়বেন, তারপরে এরকম একটা কিছু হবে, এটা আমার যে ক্ষুদ্র বুদ্ধি এটা অসম্ভব মনে হচ্ছে। তুষার ভাই, শেখ হাসিনা রিলেটেড এবং ভারতের সরাসরি হস্তক্ষেপ ফিরে আসাটা, রাজনৈতিকভাবে যদি আওয়ামী লীগ ফিরতে চায়, তাদের যদি ইচ্ছা থাকে, তাহলে এই সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে তাদের হতে হবে, তাদেরকে মানুষের মন জয় করতে হবে। ভারতের হস্তক্ষেপে ফিরে আসলে তো সেই ঘটনাটাই ঘটবে, যেই অভিযোগটা তাদের বিরুদ্ধে আছে, যে তারা আধিপত্যবাদের লেজুর, এই অভিযোগটা তাদের বিরুদ্ধে আছে না। তারা তাদের নিজেদের বিরুদ্ধে যে কমপ্লেইনগুলি আছে,
যে অভিযোগগুলি আছে, নিন্দাগুলি আছে, সেগুলির বিরুদ্ধে কাজ করার কথা। তাদের কাছে তাদের বই ছিল না, বঙ্গবন্ধু শেখ মুজিবের লেখা বই কিন্তু তাদের কাছে ছিল, তারা নিজেরা সেটা প্রকাশ করেছে। সেই বইয়ের মধ্যে যা লেখা আছে একটা তো তারা শোনে নাই। আপনি কাউকে পিতা ডাকবেন কিন্তু পিতার কথা শুনবেন না, তাহলে পিতা ডেকে লাভ কি? তো তাদেরকে তারা চিন্তা করতে হবে যে তারা আসলে কি করেছেন। এই 17 বছরের ইতিহাস আর কেউ না জানুক, তারা নিজেরা তো জানেন। এখন এই 17 বছরে তারা কি করেছেন বলেন তো? তাদের এই রেখে যাওয়া কাণ্ড কারখানার মানে দায় এখনো বহন করতে হচ্ছে। এই যে ব্যাংকগুলি যে লুট হয়েছে, কারা করেছে? তাদের পৃষ্ঠপোষকতা হয়েছে না? এটা সরকারের চোখের সামনে বাংলাদেশ ব্যাংকের তদারকিতে লুট হয়েছে না? দাম বাড়লো, হ্যাঁ, তাই না? এই লুটপাট তো তারা করতে দিয়েছেন। তাহলে মানুষের টাকা লুট করতে দিয়েছেন, নিজেরা সেই লুটপাটে অংশ নিয়েছেন। আজকে যে তাদের নেতারা বিভিন্ন দেশে গিয়ে যে আছেন, এই খরচ কে বহন করে? বড় বড় নেতারা কোন শহরে থাকেন, কোন দেশে থাকেন আমরা জানি না। সিঙ্গাপুর, দুবাই কিংবা আমেরিকাতে কারা আছেন লোকে জানে না? জানে কিন্তু সব। এটা বলে না, কিংবা যে ধরেন সামাজিক মাধ্যম, সেখানে এসে গালি যত দেয়, সেটা না করে তো বরং আমি মনে করি রাজনৈতিক দলগুলোর উচিত কে কোথায় আছে এইটা সেখানে দেওয়া, যে এই দেখেন কি করে সকাল। একটা আমি দেখেছিলাম, একজন বিদেশের এটিএম থেকে ফরফর করে টাকা বের করছেন। বিদেশে ফরফর করে একদিকে টাকা বের হয়, আরেকদিকে ইউনুসের জমানায়, ইউনুসের কথাবার্তার কারণেই বলেন বা তার ইমেজের কারণেই বলেন, আজকাল আমেরিকা যেহেতু মাল্টিপল ভিসা দেয় না, উল্টা $10,000 $15,000 করে বন্ড জমা দিতে হয়। তাহলে একদিকে সাধারণ মানুষ যাইতে পারে না, আরেকদিকে ওনারা ওইখানে গিয়ে কোন ভিসায় গিয়েছেন, কিসের ভিত্তিতে তারা ওখানে ফরফর করে এটিএম থেকে টাকা বের করেন? তাহলে এটার জবাব তাদেরকে দিতে হবে না? বলে আওয়ামী লীগ যদি ফিরতে চায়, তাদের নিজেদের শরীর নিজেদের পরিষ্কার করতে হবে, গোসল নিজের করতে হবে। আরেকজন আপনাকে গোসল করাই দিবে আর আপনি ফিরে সেই আসবেন, অ্যাটিটিউড কি দেখাচ্ছে? সেই অ্যাটিটিউড তো তাদের মধ্যে কোনোদিন ছিল? তারা জীবনে কোনোদিন তাদের ভুল ত্রুটি স্বীকার করেছে? একবার 96 সালে মাপ চেয়েছিল, কিন্তু সেই মাপ চেয়েছিল যে কেন চেয়েছিল সেই কাহিনীটা আমি জানি, কিন্তু এটা অযথা এখানে বলতে চাই না। হ্যাঁ, আমি তখন একদম ছোট্ট ছেলে, কোনোদিন আপনার ওই এরকম কোনো অনুষ্ঠানের সময় পেলে ওই স্মৃতিটা আমি মানে স্মৃতিচারণ আমি করতে চাই। কিন্তু আপনি বলেন তাদের কোনো কিছুর মধ্যে অনুতাপ আছে? এই যে আজকে ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি হয়, ইসলামী ব্যাংকের দখল বেদখল এগুলো কে করেছিল? মানুষ ব্যাংকের টাকা দখল করতে কিভাবে যায়? হলমার্কে ওখানে যে এক উপদেষ্টা গিয়ে যাইতো, প্রধানমন্ত্রী এক উপদেষ্টা তখনকার, গিয়ে হলমার্কের কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিল, কোনো শাস্তি হয়েছে? তারা নিজেদের লোকদের দিকে কোনোদিন একটা অপরাধের শাস্তি দিয়েছেন? তা তো দেন নাই। ওনারা গুম খুন করেছেন না? কোন চোর বাটপার বদমাইশকে তো দেখলাম না যে ওনারা গুম করেছেন। ওনারা গুম করেছেন রাজনীতিবিদদেরকে, প্রতিপক্ষকে। ফলে এইসব কাজের মানে জবাবদিহিতা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ না দিবে, ততক্ষণ পর্যন্ত ওনারা ফিরতে পারবেন। আপনি দেখেন